নমস্কার, শুরু করছি বাংলা বাজারে মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন মমতা, মানে প্রতিবাদী মমতা। কি হলো হঠাৎ? কিসের কারণে নীতি আয়োগের বৈঠক শুরু হবার খানিকক্ষণ পরেই মমতা বেরিয়ে এলেন বৈঠক থেকে? বাইরে থাকা প্রেসকে জানালেন ওনাকে 5 মিনিট বলতে দেবার পরেই মাইক বন্ধ করে দেওয়া হয়, ওনাকে বলতে দেওয়া হয়নি, তাই উনি বৈঠক থেকে বেরিয়ে এসেছেন। কেউ আশাও করেননি যে মোদী সরকারের এই নীতি আয়োগে বাংলার কথা বসে ধৈর্য নিয়ে শোনা হবে, বাংলার বকেয়া টাকা মেটানোর ব্যাপারে কথা হবে, বাংলার বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হবে, এগুলো কেউ আশা করেননি। ওখানে যা হবে সেটা সবার জানা ছিল। তাহলে ওখানে মমতা গেলেন কেন? দেশের বাকি মুখ্যমন্ত্রীরা নীতি আয়োগের বৈঠকে যাননি, শোনা গিয়েছিল হেমন্ত সোরেন যেতে পারেন, তিনিও যাননি। আগে দেখা যাক, এই নীতি আয়োগের বৈঠকে না যাওয়া কি ইন্ডিয়া জোটের এক নীতিগত যৌথ সিদ্ধান্ত ছিল? যেমনটা বিভিন্ন সময় পার্লামেন্টের বিভিন্ন আলোচনার আগে বসা হয় এবং একটা যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়, আগামীকাল আমরা পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখাবো, একটা যৌথ সিদ্ধান্ত সবাই। এরকম কি কোনো সিদ্ধান্ত হয়েছিল? না, ইন্ডিয়া জোটের এরকম কোনো আলোচনাতেই এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু জোটের মুখ্যমন্ত্রীরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা যাবেন না। কাজেই যখন একাই মমতা বৈঠকে যাবার কথা ঘোষণা করলেন, তখন এ নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে। এই নীতি আয়োগ নরেন্দ্র মোদীর অন্যান্য কীর্তির মতোই এক কীর্তি, যা আগের ইতিহাসকে মুছে ফেলা, আগের ইতিহাসের ওপরে নিজের নাম লেখা, নিজের দাগ রেখে যাবার চেষ্টা। আগে ছিল যোজনা কমিশন, এর সূত্রপাত স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস করেছিলেন। 1938-এ তিনি ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট। সেই সময় মেঘনাথ সাহাকে এরকম একটা প্ল্যানিং কমিশন তৈরি করার কথা বলা হয়। উনি বলেন, জওহরলাল নেহরু এই প্ল্যানিং কমিশনের প্রথম চেয়ারম্যান হন। সেই প্ল্যানিং কমিশন স্বাধীনতার পরেও চলেছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইত্যাদি ছিল এরই অন্তর্গত। কিন্তু মোদিজি এসে তো খোল নলছে বদলাবেন, কাজের কাজ কি হবে জানা নেই, ওনার জানার কথাও নয়, দরকারও নেই। সুভাষ বোসের প্ল্যানিং কমিশন বদলে তিনি নীতি আয়োগ করলেন। 2015-তে স্বাধীনতার পর থেকেই খুব কম সময় এই প্ল্যানিং কমিশনে বাংলার কথা শোনা হয়েছে, বাংলার উন্নয়নের জন্য ভাবনা চিন্তা হয়েছে। নীতি আয়োগ হবার পরে তো সেসবের আর কোনো বালাই ছিল না। কিন্তু তবুও মমতা গেলেন কেন? আজ দুপুর থেকে ন্যাশনাল টিভি আর সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখলে পরিষ্কার বুঝতে পারবেন যে মমতার প্ল্যানিং কমিশনে যাওয়া এবং প্রতিবাদ করে বেরিয়ে আসা কতটা কার্যকরী হয়েছে। প্রত্যেকটা মিডিয়াতে মমতার কথাটুকু বলে দিতে পেরেছেন। বাংলাকে বঞ্চনা করা হচ্ছিল, বাংলার প্রাপ্য দেওয়া হচ্ছিল না, সেই কথা মমতা বলতে গিয়েছিলেন, তাকে বলতে দেওয়া হয়নি। বাংলা যে 48-49% বাংলার ভোটার তৃণমূলকে ভোট দিয়েছেন, বাংলার যে 59% ভোটার বিজেপিকে ভোট দেননি, তাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, বেঙ্গল ইজ ডিপ্রাইভ, বাংলা বঞ্চিত। পলিটিক্স যদি এক পারসেপশন গেম হয়, তাহলে এই রাউন্ডে মমতা 10-এ 10। মমতার কাজ করলেন। আমার প্রশ্নটা কিন্তু একটু আলাদা। আজ যদি ওই নীতি আয়োগের বৈঠকে বিজেপি বিরোধী প্রত্যেক মুখ্যমন্ত্রী হাজির থেকে একসঙ্গে প্রতিবাদ করে বাইরে চলে আসতেন, পাল্টা একটা যোজনা কমিশন বানানোর ডাক দিতেন, নীতি আয়োগে বিভিন্ন রাজ্যগুলোর বঞ্চনার কথা তুলে ধরতেন, তাহলে কি সেটা বয়কটের চেয়ে ভালো হতো না? সংসদের অধিবেশনে যাবেন, সংসদের ভেতরে হাজার একটা প্রশ্ন করে শাসক দলকে বেকায়দায় ফেলবেন, তাদের উত্তর দিতে বাধ্য করবেন, নাকি পুরো সংসদের অধিবেশনটাই বয়কট করবেন? সংসদের অধিবেশনে গিয়ে প্রতিবাদ করে সেখান থেকে বেরিয়ে আসাটা একটা কার্যকরী পদক্ষেপ, কিন্তু সংসদ বয়কট করার তো কোনো মানে হয় না। ঠিক সেরকম নীতি আয়োগের একটা ঢাল সামনে রেখে অবিজেপি রাজ্য সরকারগুলোকে ভাতে মারার যে চক্রান্ত চলছে, তার প্রতিবাদ ওখানে গিয়েই করতে হবে।
দরকারে 1938-এর মতন একটা পাল্টা যোজনা কমিশন শুরু করতে হবে। প্যাসিভ বয়কটের চেয়ে তা অনেক অনেক বেশি কার্যকরী। সেটাই মমতা আজ করে দেখালেন। মতামতের পরের বিষয়ে রাজ্যপাল মানহানি এবং শ্লীলতাহানি। দুনিয়ার সেই একমাত্র মানুষটিকে নিয়ে আজ আলোচনা করব যিনি নিজে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত এবং যিনি নিজের মানহানি হয়েছে বলে মামলা করেছেন। প্রত্যেকেই বুঝে ফেলেছেন আজকের কাহিনীর নায়ক CV আনন্দ বোস। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! সেদিন যেদিন তিনি এই বঙ্গে এলেন, ধনখড়ের বিদায় এবং আনন্দের প্রবেশ। আজকাল মোদিজিকে দেখে প্রায় প্রত্যেকের এক রোগ ঢুকেছে। শরীর যেখানেই যাচ্ছেন, মানে শরীরে ঢুকেছে, যেখানেই যাচ্ছেন সেখানেই প্রায় একইভাবে বলছেন আমার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক ছিল। মোদিজি কেরালাতে গিয়েও বলেন, রাশিয়াতে গিয়েও বলেন, অস্ট্রিয়াতে গিয়েও বলেছেন, আবার সৌদি আরব গিয়েও বলেছেন তার একটা আত্মিক সম্পর্ক আছে। বাংলাতে এসে তো বলে ফেললেন এই বাংলায় জন্ম নিতে চাই, এতটাই নাকি স্ট্রং তার সেই আত্মিক সম্পর্ক। খালি মনেই ছিল না যে বাঙালিরা দুর্গাপুজোর নবমীতে পাঁঠা খায়। তো যাই হোক, ধনখড়ের বিদায় এবং আনন্দ বোসের প্রবেশ উনি ঢুকেই বললেন আমার সঙ্গে বাংলার একটা আত্মিক সম্পর্ক, জন্মের সময় সম্পর্ক। আমার জন্মের সময় সুভাষচন্দ্র বোসের নামের থেকে বোস নিয়ে আমার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, আমার স্যার নেমে। আমাদের অনেকে মনে হয়েছিল যাক বাবা বাঁচা গেল, কিন্তু তা যে ছিল তপ্ত কড়া থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়া, তা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। ধনখড় কাজ করতেন বিজেপির লাইনে, এনার কোনো লাইন আছে বলেই মনে হয় না। একমাত্র উদ্দেশ্য রাজ্যটাকে বেলাইনে নিয়ে যাওয়া। দুজন নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে এক বিশাল নৌটঙ্কি চলল। শেষে স্পিকার তাদের শপথ পাঠ করালেন। আমরা সবে হাঁপ ছেড়ে বসেছি। রাজভবন থেকে জানানো হলো যে কদিন ওনারা বিধানসভাতে যাবেন সে কদিন 500 টাকা করে জরিমানা দিতে হবে। কেন? কারণ ওনাদের শপথ গ্রহণের নিয়ম ভেঙেছেন স্পিকার। তো স্পিকার কত টাকা জরিমানা দেবেন না, সে বিষয়ে মাননীয় রাজ্যপাল কিছুই বলেননি। আসলে যে কে দোষ করেছে তাই বোঝা গেল না। এদিকে দুই বিধায়ক জানিয়ে দিলেন অধিবেশনেও যাব, জরিমানাও দেব না। ওনারা যাচ্ছেন, রাজভবন থেকে কোনো কথাও শোনা যায়নি। কটা টাকা পেলেন তাও জানা যায়নি। সেই উনি মামলা ঠুকে বসলেন। ওনার আত্মসম্মান নাকি এবারে তাতে নাকি বিরাট চোট পড়েছে। মুখ্যমন্ত্রী ওনাকে ঠারে ঠোরে নারীর শ্লীলতাহানির জন্য দায়ী করেছেন। তো কলকাতা উচ্চ আদালতের বিচারপতিরা গতকাল জানিয়েছেন যে না, তারা এরকম কোনো প্রমাণ পাচ্ছেন না, যাতে নাকি বোঝা যায়, মানে প্রাইমা ফেসি মনে হয় যে মহামহিম রাজ্যপালের সম্মানহানি হয়েছে। তাতে তৃণমূলের খুশির হাওয়া। আমি কিন্তু দুঃখিত, কারণ এই মামলাটা ছিল খানিকটা ওই কান টানলে মাথা আনার মতন একটা মামলা। এসেই পড়তো ওই শ্লীলতাহানির গপ্প, আর তখনই আমাদের আনন্দবাবুর নিরানন্দ মুখটা দেখতে পেতাম। রাজ্যপালের বিরুদ্ধে এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ এনেছে, তা নিয়ে কে কি বলল, কে কি মন্তব্য করলো, তার চেয়েও তো বেশি সম্মানহানি হয় ওই অভিযোগেই। কাজেই ভদ্রলোক হলে তো একটা রাস্তা খোলাই ছিল, তিনি তো বলতেই পারতেন আমি সরে দাঁড়াচ্ছি, আগে তদন্ত হোক, আমি নির্দোষ প্রমাণিত হলে যারা যারা এ নিয়ে কটু মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দেব। কি অদ্ভুত ব্যাপার! তিনি সাংবিধানিক রক্ষা কবচের আড়ালে শ্লীলতাহানির মামলা দায়ের করতেই দেবেন না। আবার সেই শ্লীলতাহানি সম্পর্কে কেউ কোনো কথা বললে উনি মানহানির মামলা ঠুকে দেবেন। পথেও হাঁকবো, আবার চোখও রাঙাবো, খানিকটা সেরকম ব্যাপার। এদিকে জানা গেল সেই অভিযোগকারিণী মহিলা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছেন। শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও কি সাংবিধানিক রক্ষা কবচের আড়ালে রেখে দেওয়া যায়? আমার সাংবাদিক সত্তা বলছে কপালে দুঃখ আছে আমাদের আনন্দ বোসের। আপনাদের কি মনে হয় জানিয়ে দিন তাড়াতাড়ি। পরের বিষয়ে বাংলাদেশের হাসিনা আপু রেগে গেছেন।
21শে জুলাই প্রকাশ্য জনসভা থেকেই মমতা বলেছিলেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তিনি নাক গলাচ্ছেন না, কিন্তু ছাত্র মৃত্যুর ঘটনা উদ্বেগজনক। আর বলেছিলেন যে এই অবস্থায় যদি কেউ শরণার্থী হয়ে আসেন রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী তাকে জায়গা দেওয়া হবে। একেবারে মানবিক একটা কথা। একটা রাষ্ট্রপুঞ্জের প্রতিটি দেশ, যে কথা রাষ্ট্রপুঞ্জের প্রতিটা দেশ মানে শরণার্থীরা অন্য রাষ্ট্রে আশ্রয় নেন। দেশের সরকার কোন সিদ্ধান্ত নেবেন, কবে নেবেন, সেসবের আগেই সীমান্তে তেমন অবস্থা হলে যারা আশ্রয় চাইতে আসছেন তাদের আশ্রয় দিতে হয়। এটা নতুন কিছু না। ৭১ সেই গণহত্যার রাতেই আওয়ামী লীগের কত নেতা কর্মী সাধারণ মানুষ এসেছেন, এদেশে থেকেছেন। বাঘা সিদ্দিকী থেকে তাজউদ্দিন আহমেদ এসেছেন, থেকেছেন। এই কলকাতা থেকেই তাদের বেতার কেন্দ্র চালানো হয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ চাঁদা তুলেছেন। খুব ছোট্টবেলায় আমিও সেই চাদরের খুঁট নিয়ে হেঁটেছি। এসব কি কারোর অজানা কথা নাকি? একটা দেশে অশান্তি শুরু হয়েছে, মানুষ মরছে, জায়েজ না জায়েজ পরের কথা। সেখানে কাদের পাকা মাথা কাজ করছে, কারা এই গোলমালের মধ্যে থেকে লাভ তুলতে চাইছেন, সেসব নিয়ে আলোচনা পরে বা হচ্ছে, ওখানে হোক, আমরাও করব। কিন্তু লাগোয়া রাজ্যে বসে মমতা কি বলতেন? মরছে মরুক, আমার কিছু এসে যায়। কি বলতেন? এটা ওনাদের ব্যাপার, লড়ে মরুক। উনি জাজমেন্ট দেননি। হাসিনা ঠিক করছেন না ভুল করছেন তা নিয়ে একটা কথাও বলেননি। কেবল রাষ্ট্রপুঞ্জের সেই ধারার কথা মনে করিয়ে দিয়েছেন যা মেনেই এই বাংলাতে ঠাঁই হয়েছিল ৬০ লক্ষ শরণার্থীর। উনি বলেছেন এবারেও কেউ কেউ যদি কড়া নাড়ে আমরা তাকেও জায়গা দেব। অমনি হাসিনা আপুর গোসা হলো, বাংলাদেশের বিদেশ দপ্তরের গোসা হলো, এবং তাই শুনে আমাদের বিদেশ দপ্তর তাদের নারাজগি, তাদের গোসার কথা জানাননি। এবং মমতা ঠিকই বলেছেন, আমাকে শেখাবেন না, যা বলেছি জেনেই বলেছি। ইনফ্যাক্ট উনি যা বলেছেন তা বিশ্বের যে কোনো সাধারণ রাজনেতা, স্টেটসম্যান বলবেন। উনি বাঙালি, বাংলাদেশ নিয়ে এটা বলার তার হক আছে। আমাদের মতামতে পরের বিষয়, ছেলেধারা বেরিয়েছে বাংলায়। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মাথা থেকে শিক্ষকদের জানিয়ে দিয়েছেন এবারে নিজেদের পায়ে দাঁড়ান। হিজ হিজ হুজ হুজ, ছাত্র আনুন, ছাত্র আনলে তবেই শিক্ষা প্রতিষ্ঠান চলবে, মাইনে পাবেন। এহেন নির্দেশ অবশ্য প্রথমে দিল্লি থেকেই এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের পায়ের ওপর দাঁড়াতে হবে, মানে শিক্ষার বাজেট কমছে, এবার তার দায় শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের মাথাদের নিতে হবে। গোটা পৃথিবীর সমস্ত জায়গায়, এমনকি উন্নত দেশ, ডেভেলপড কান্ট্রি, যেগুলো ডেভেলপিং কান্ট্রিতে তো বটেই, ডেভেলপড কান্ট্রির এডুকেশন বাজেট বেড়ে চলেছে, আমাদের কমে যাচ্ছে। এবং ফতোয়া আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে শিক্ষকদের, শিক্ষা প্রতিষ্ঠানের মাথাদের নিতে হবে। বাংলাতে যে নির্দেশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে তা হুবহু মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা গুজরাটের নির্দেশের কপি। ইনফ্যাক্ট নতুন জাতীয় শিক্ষানীতিতে এরকম কথাবার্তা বলা আছে। বিষয়টা কীরকম? প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি গ্রাম, বস্তি, মহল্লাতে যেতে হবে, জানাতে হবে তাদের স্কুলে ভর্তি চলছে, ছাত্রদের সংখ্যা বাড়াতে হবে। হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকরা যাবেন পাশের স্কুল, ছোট স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের বোঝাবেন কি পড়ানো হয়, সেগুলো পড়ে কি লাভ হয় ইত্যাদি। ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষক, পলিটেকনিকের শিক্ষকদের বের হতে হবে, ছাত্র ধরে আনতে হবে। না আনতে পারলে, এই জায়গাটা এখনো স্পষ্ট নয় যে না ধরে আনতে পারলে কি হবে, তবে একটা প্রচ্ছন্ন হুমকি আছে। সব মিলিয়ে বাজারে ছেলে ধরা বের হয়েছে। শিক্ষকরা ক্লাসের বাইরে ঝোলা নিয়ে চকলেট খাইয়ে ভুলিয়ে ভালিয়ে ছাত্রদের নিয়ে আসার চেষ্টা করছেন শিক্ষা প্রতিষ্ঠানে। এই নির্দেশ কেন? এটা কি এক সামগ্রিক শিক্ষা অভিযান? প্রচুর ছাত্র আসুক, প্রচুর ছাত্র এলে তার বাজেট দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশুনোর আবহ তৈরি হবে ল্যাবরেটরি, থাকবে লাইব্রেরি, ভালো ভালো শিক্ষক, নাকি এক পরিকল্পিত নকশা মেনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ দুর্বল আর হাস্যকর করে দেওয়ার চেষ্টা চলছে? কই, আমরা তো দেখছি না প্রাইভেট ঝাঁ চকচকে প্রতিষ্ঠানগুলোর মাস্টারমশাইরা ছেলে ধরতে বার হচ্ছেন।
দেখছি না তো 15, 20, 40 লক্ষ টাকায় অ্যাডমিশন যে সমস্ত স্কুল প্রতিষ্ঠানে হয় সেখানে শিক্ষকরা ছাত্র ধরে আনছেন। দেখছি না তো যে মেডিকেল ছাত্রদের ধরে আনার কোনো বন্দোবস্ত হচ্ছে না, কারণ সেসব স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনের মান, তাদের সুযোগ, তাদের শিক্ষক ফ্যাকাল্টিদের যোগ্যতা, ছাত্ররা জানেন যে ওখানে পড়লে আগামী দিনে আরো ভালো সুযোগ, আয় উপার্জনের পথ খুলে যাবে। শিক্ষাকে উপার্জনের সঙ্গে না জুড়ে বাজারে ছেলে ধরা পাঠানোর প্ল্যান তৈরি হয়েছে ওই নতুন শিক্ষা নীতিতে। এবং বিজেপি বা মোদী সরকারের চরম বিরোধী এক রাজ্য সরকার কেন যে সেই নীতিকেই প্রয়োগ করতে চাইছেন তা মাথায় ঢুকছে না। আসলে যারা এসব করছেন তারা যদি সেই এনার্জিটা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের কাজে লাগাতেন তাহলে ছাত্ররা আসতো, এমনিতেই আসতো, ছেলে ধরা পাঠাতে হতো না। নমস্কার।